অদিতি, হ্যালো সিনাত। কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো আছে অদিতি। আজকে তো সানডে। কি করলে খুব ব্যস্ত উইকেন্ডে? গেল উইকেন্ড। অনেক দৌড়াদৌড়ি করলাম। ফার্স্টে করিনের বাসায় একটা দাওয়াত ছিল, ওখানে গেলাম। ওদের গার্ডেন তো ভীষণ সুন্দর। তো কিছু ওদের ফ্রেন্ডসদেরকে ডেকেছিল, ওটা অ্যাটেন্ড করলাম। আজকে একজনের 40th অ্যানিভার্সারি। 40th, হ্যাঁ। ওখানে গিয়েছি তো কাপলটার হাজবেন্ড ওয়াইফ দুজনকে আমরা চিনি, বুঝছো? তো যার জন্য মজা লেগেছে। হ্যাঁ, ওরা একদম, মহিলাটা ওর বিয়ের সময় যে শাড়িটা ছিল ওটাই পরেছে। হাজবেন্ডটা এখনো তার ওই যে যে শেরওয়ানি থাকে না, এটা ফিট বিয়েতে যে করছে। পরে, সব ফিট করেছে। আই ওয়াজ টেকেন, আমি মাই গুডনেস, ওনার তো মানে ফিটনেস খুবই ভালো। হুম। আমার তো মানে এখন যে ব্লাউজটা বিয়ের সময় ছিল, ধর একটা হাতে ঢুকবে। হ্যাঁ। আমার একটা হাতেও ঢোকে না। আমার এক হাতে ঢুকতে পারে বড় জোর, কিন্তু খুবই করুণ অবস্থা, তো ওইটা কিন্তু এই পড়লাম। শাড়িটা আমি পরি, আমার শাড়িটা পরতে ভালো লাগে। ইট হ্যাজ গুড হুম। মেমোরিজ, আমার পরতে ভালো লাগে। তুমি পরো কখনো তোমার? আমারটা সেভ করা আছে, পড়েছিলাম একবার দুইবার মনে হয়, হ্যাঁ, কিন্তু সেভ করা আছে। ওই সময়টা আমি জানি না তোমাদের কিরকম শাড়ি দিয়েছিল। আমাদের বলতো বেনারসি। এটাকে, বেনারসি ছিল না, আমাদের এটাকে বলতো ব্রোকেট কাতান। হ্যাঁ, ব্রোকেট একদম পুরা শাড়িটার মধ্যে জড়ি দিয়ে পেটা থাকতো। তো ওইটা হেভি ছিল, বাট খুব মানে ইয়ে ছিল, দেখতে কি খুব সুন্দর রঙের, ছিল কি আর কি। রঙের? কি আমারটা রঙ? একদম লাল টুকটুকে ছিল। লাল টুকটুকে। আমার এখনো মনে হয় যে বউ হবে লাল টুকটুকে। আমি এর চেয়ে একটু ডিপার কালার পরেছিলাম। আচ্ছা, আমি তো ছবি দেখেছি, কিন্তু ওই যে ডিমেনশিয়া ভুলে যাই। এখন মনে নেই তোমার শাড়িটার কথা। আমারটা আমি কোনো সময় তোমার সাথে ছবি শেয়ার করবো। শেয়ার করেছে তুমি, লজ্জাবতী বউ হয়ে মাথা নিচু করে আছে এখন। আই থিঙ্ক ইট ইজ কামিং টু মি, বাট শাড়ির ডিটেলসটা মনে নেই। আম, তুমি তো বসে একটা ছবি শেয়ার করেছিলে, আই থিঙ্ক। সো তোমার কি আচ্ছা, বসা কোনো ছবি ছিল যে বসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বসে আমাদের, আমি জানি এক এক ইয়েতে কালচারে একরকম তোমার ইয়ে হয় আর কি, কি বলে, বিভিন্ন ধরনের ফেস্টিভিটিস হয়। আমাদের ওখানে করে কি, ছেলেকে আর মেয়েকে, মেয়ের চাদরটা দিয়ে ঢেকে দেয়। তারপর ওখানে একটা আয়না দেখায়, আয়না দেখে ছেলেটাকে জিজ্ঞেস করে যে, তুমি কি দেখলে? হ্যাঁ, তখন মানে অলমোস্ট অব্লিগেটরি ভাবেই বলতে হয় যে চাঁদ মুখ দেখেছি। আহা। তো এগুলো মনে আছে আর কি। অসাম, তো অসাম। না উম, না, আজকালকার স্টেজে বসে থাকে, বুঝতে পারছো? আজকালকার বর বউ যা শুনেছি আমি, স্টেজে স্টেজে বসে থাকে। আর লোকজন লাইন করে দাঁড়িয়ে থেকে গিফট দেয়, তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে ছবি হয়। এখন that's এভরিথিং it. প্রি ওয়েডিং একটা প্রেলিউডের মতন থাকে, যেখানে কিনা ওদের কোর্টশিপের ভিডিও দেখা হয়। সেগুলো দেখে মনে হবে তারা হচ্ছে জাহ্নবী কাপুর অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, সবাই। এক্স্যাক্টলি। আমি তোমাদের ওখানে রিসেন্টলি, হয়? লাস্টে আমি ঢাকায় একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম, ওরকমই আমার মনে হয়েছে যে পুরো একটা কোনো মুভির হয়তো ফটোশুট হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের ভীষণ ওয়েল, ইয়ে কি বলবো, উইকি ইকুইপ, তোমার ফটোগ্রাফার্স এভাবে পিছনে ছাতি, ওখানে লাঠি, লাইট, এরকম করে করে ওদের ছবি তুলছে, ওরা হেঁটে যাচ্ছে, কোনো মানে এর মধ্যে স্পন্টিনিটি কিছু আমি দেখিনি আর কি। আমার তো, আমি ভেবেছি যে আমরা হয়তো মানে হয় না সবাই মিঙ্গল করব, কথাবার্তা হবে বর বউর সাথে, না কিছু। তুমি খেয়েছো, একটু পর তুমি উঠে চলে যাবে, দ্যাটস ইট, তোমার পার্ট ইজ ডান। তারপর আরেক ব্যাচ লোক বসে ওখানে খাবে, এরকম আর কি। ভীষণ আমার কাছে মেকানিক্যাল মনে হচ্ছে। মেকানিক্যাল। আমি তো কত বছর যাইনি ইন্ডিয়াতে বিয়ে খাওয়া। আমাকে হুম। বলেছে এখন বিয়েতে নট ট্রেডিশনাল ইন্ডিয়ান খাবার, লাইক পাস্তা অ্যান্ড অল দোজ ও থিংস। মাই গুডনেস। তোমাদের কি ওখানে হয় পাস্তা পাস্তা? পাস হয় হয়। তারপর এটাও শুনেছি, শুনে আমার এক বন্ধুর কাছে যে ওদের কোনো রিলেটিভের বিয়ে হচ্ছিল, 7টা না 8টা তোমার ইয়ে আর কি, তোমার সেলিব্রেশনস। হ্যাঁ, আমি তো জানিও না এগুলো কি হয়। তোমার ব্যাচেলরেট পার্টি হবে, এনগেজমেন্ট হবে, হলুদ হবে, সঙ্গীত হ্যাঁ, হবে, হলদি, হলদিতে আবার সবাই হালদি, সব হলুদ মেহেন্দি। জামা পরে, হলুদ হ্যাঁ, গেন্দা ফুল পরে, মানে এই সমস্ত কিছু। মানে আমার যদি ভাই বিয়ে করতে হতো, আমি রাগের চোটে বোধহয় উঠে চলে আসতাম। এই তো, আই মানে ডোন্ট একটা হ্যাভ দ্য ঘটনাকে পেশেন্স। পুরো দুর্ঘটনায় রূপান্তরিত করে, এরকম আর কিছু রে, বাপ রে বাপ। তারপরে যে সঙ্গীত পাড়ায় আর বিয়ে হচ্ছে, পুরা পাড়ায় লাইটিং হচ্ছে, মানে কি রে ভাই। তারপর গড ফরবিড, আমি জাস্ট ফর ইয়ে আর কি, ফান সেক বলছি, 1 বছর পর ডিভোর্স হয়ে যায়। হোয়াট এ ওয়েস্ট অফ মানি। আর ইয়ে বলো, আর কমিটমেন্ট যে জায়গাটা যদি মানুষ না থাকে, হ্যাঁ, তাহলে এই সমস্ত হাবিজাবি করে তো লাভ নাই। তো আর যেটা বলছিলাম ওই দিন, যে আমরা যে বইটা, একটা বই যে পড়লাম ওভার দ্য উইকেন্ড বা লাস্ট উইক, স্কারলেট লেটার, সেটার ইয়েটা হলো যে মানে বেসিক্যালি অনেকগুলো মেসেজ ওই বইটার মধ্যে। একটা মেসেজ হলো যে মেয়েটার সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন। হ্যাঁ, রিলেশনশিপ যেটা অর্গানাইজড হোক, অ্যাকনলেজড হোক, এটার মধ্যে যদি মানুষের সিনসিয়ারিটি না থাকে, তাহলে তো বেশি লম্বা সময় যায় না। তুমি অনেক ফেস্টিভিটি করতে পারো, অনেক সোনার গয়না, অনেক তুমি ডাউরি এই সেই দিলা, কিন্তু বেসিক্যালি জিনিসটা তো দুইটা মনে কানেক্ট করতে হবে, দুটো মানে তাই না?
সো স্কারলেট লেটার ওখানে তো মেনি স্টেজেস অফ আর কি তোমার ইস্যুস অ্যান্ড প্রবলেমস, ধরো যেটা বলছিলাম আমরা যে মেয়েটা ওর হাজবেন্ডটা কোথায় জানে চলে যায়, প্রিজিউম যে ও ডেড বা আর কোনোদিন আসবে না, একটা ইয়াং মেয়ে, তখন ওই যে প্রিস্টার সাথে তার প্রেম হয়। হ্যাঁ, সে প্রিস্টের সাথে প্রেম হয়, ন্যাচারালি ওরা ক্লোজ হওয়ার পর মেয়েটা কনসিভ করে। এখন প্রিস্টরা তো সেলিব্রেট থাকতে হবে, ওরা তো মানে হয় না কোনো রকম এই ধরনের ডিফল্টার। ইন্টিমেট, হ্যাঁ, রিলেশনশিপে যেতে পারবে না। সো মেয়েটা সো কাইন্ড অ্যান্ড সো নাইস যে ওর নামটাও ডিসক্লোজ করে না। ওই যে সো কল্ড দুনিয়াতে কোনো মানুষের এই নাম হওয়া উচিত না, কিন্তু যে নাম আমরা দেই সেটা হলো ইললেজিটিমেট চাইল্ড, ওই কারণ বাচ্চাটার ইউ জন্ম আর হয়। ইউ আর গিভিং দ্য নেম টু দ্য বেবি, এটা তো খুব এক্স্যাক্টলি, অন্যায়। ইটস এ বেবি, গডস চাইল্ড, তাই না? এটা গড, আল্লাহর বাচ্চাকে এরকম তো বলা ঠিক হবে না। যাই হোক, তখন ধর এটা হলো 1600 বা মিড 1600 ওই সময়কার আর কি সেটিং এর জিনিসটা হচ্ছে। তো অবভিয়াসলি তখন তো ভীষণ জাজমেন্টাল ফ্যামিলি, অনেক তোমার বাইবেল ক্রাচিং আর কি সোসাইটি। তো ওরা ওই মেয়েটাকে বলে যে হ্যাঁ তুমি তো এত খারাপ, তার মেয়েটা তো বাচ্চাটা হবেই তুমি যতদিন তোমার বাচ্চা না হবে বা যতদিন তুমি বেঁচে আছো তোমার গলার মধ্যে একটা স্কারলেট লেখা থাকবে অ্যাজ এন অ্যাডাল্ট। অ্যাডাল্ট। না, সো সেটা নিয়ে ও বেচারাকে চিন্তা করো, ও কাজ করছে, ও শি ইজ ভেরি কাম। ওকে অনেকবার বলা হয়েছে তোর তোর মানে বাচ্চার বাবাকে, কিন্তু ও তো বলবে না। যেটা বলো ওর একটা ডেডিকেশন ছিল, হ্যাঁ, মানুষের সাথে মানুষের ভালোবাসা সম্পর্ক ছিল। হলে। শি হ্যাঁ, ডিডন্ট ওয়ান্ট হিম টু বি এক্সপোজড, ভালোবাসা ছিল আর কি ওখানে। এক্স্যাক্টলি। তাহলে এক্সপোজ হলে কি হতো অদিতি, যে ওর ক্যারিয়ার প্রেস্টিজ। বলো, ও মানে হয় না, তোমার লাভের জন্য তুমি কি না করতে পারো, ওই পরিমাণ স্যাক্রিফাইস করে আগের দিনে মানুষ বিয়ে বসতো বা ইয়ে করতো। কেউ অন্যায় সহ্য করতে বলছে না, কিন্তু ওই যে একটা ফাইন লাইন আছে বিটুইন অন্যায় এবং ভালোবাসা, আর ওই জাজকে জিনিসটা। জাজকে সে যে জাজ, তার তার হিস্ট্রি তো কেউ জানে না, না? আর হ্যাঁ। এটা এখনো ওয়েস্ট বেঙ্গলে আমি শুনে দেখি যে ওয়াইফ যদি এরকম করেছে, তাকে রাস্তায় নিয়ে গিয়ে ন্যাড়া করে আহ, ইয়ে করা, হ্যাঁ, মানে উল্টো হুম গাধায় হুম চড়ানোর মতন সিচুয়েশন হুম করা। হুম ফর হুম হোয়াট? ইটস এ ব্রোকেন হুম। রিলেশনশিপ, ফ্র্যাকচার্ড রিলেশনশিপ, মেন্ড ইট ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যানট রাইট, ফিগার রাইট, আউট অ্যাভিনিউ আউট, মানে এটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সেটাই তার আর কি যে হ্যাঁ, করতে পারলে অনেক সময় হয় না যে মানুষের হয় না, ওই যে আমরা ওইটা নিয়ে আলাপ করছিলাম যে ও, ওই যে কোয়ান্টাম ফিজিক্সের একটা যে এন্ট্যাঙ্গলমেন্ট, হ্যাঁ, যে তোমার সাথে যদি কারো হয়, সে যদি অন্য কোনো গ্রহে গিয়েও থাকে, সে বাঁচবে, তোমার এটা তোমার শরীরে বাজবে, বাঁচবে। বাজবে। হ্যাঁ, তোমার শরীরে বাঁচবে, হ্যাঁ, তুমি আপ হলে সে ডাউন হবে, ইটস প্রেডিক্টেবল। হ্যাঁ, ফ্যাসিনেটিং, যত পরে বসে মাথাটা ঘুলায় যায়, একটু আউলাই যায় যে বলছে কি। তবে এটাই যে হয়তো ভবিষ্যৎ কেউ একজন জানে, হ্যাঁ, আর অথবা ইটস আর দেয়ার, আমরা আমি জানি না, ডিকোড এরকম করতে পারি না। ফেসবুকে রিল আসে, একটা জায়গায় পড়লাম যে তুমি যদি ভাবো যে কজালিটি, যে আগের পাস্ট ইভেন্ট ইজ কজিং দ্য ফিউচার ইভেন্ট, অ্যাকচুয়ালি দেখা গেছে ফিউচারটাকেও যদি চেঞ্জ করে দেওয়ার মতন, প্রেজেন্টটাকে যদি চেঞ্জ করে দিতে পারো, তাহলে পাস্টটাও নাকি চেঞ্জ হয়। আমি জানি না, আমি কোয়ান্টাম ফিজিক্স আই নো নাথিং, অ্যান্ড এগুলো হুম। সত্যিকারের কি মিথ্যা কথা, কিন্তু ইট ইজ কোয়ান্টাম সামথিং টু। ফিজিক্সটা একটু ডিপ্রেসিং ওদিকে এই জন্য যে ওরা তো আসলে অনেক আইডিয়া গুলো আমাদের মধ্যে ছেড়ে দিয়েছে, তাতে করে মনে হয় যে এনিথিং ইজ পসিবল। হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্সে অ্যাটলিস্ট এটা একটু বস্তুনিষ্ঠ ছিল, যে জিনিসগুলো তুমি ওভাবে ওভাবে, যেটা আইনস্টাইন করে দিয়ে গিয়েছিল, কিন্তু এটাতে, তবে দিস ইজ দ্য নিউ যে এখান দিস থেকে ইজ আমাদের ইট। আরেকটু বুঝতে হবে, আরেকটু এক্সপেরিমেন্ট করে জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আমরা বুঝি, দেন মেবি উই আর গোয়িং ভেরি ক্লোজ টু আন্ডারস্ট্যান্ডিং গড। অ্যান্ড তখন বলেন, মানে আই নো ইট ইজ নট পার্ট অফ ইউর রিলিজিয়ন, তো অ্যাস্ট্রোলজিতে বলে না, ডু দিস স্টেপস দেন ইউ ক্যান কারেক্ট ইট, তার মানে দেশ, মানে আম, তুমি যদি ফিউচারটাকে চেঞ্জ, ফিউচার ব্যান্ড করা পাস্টে কিছু সম্ভব। করো, সেটা দিয়ে আই সরি, প্রেজেন্টে যদি কিছু করো, সেটা দিয়ে পাস্ট চেঞ্জ করার মতন, মেবি, হ্যাঁ, মেবি আই ডোন্ট নো, লাইক ইট না ওয়াজ না, সাম। বেসিক্যালি ওই যে 4 ডাইমেনশন আমরা আটকে ফেলেছি। হ্যাঁ, হুম, কোয়ান্টাম মেকানিক্সে তোমার ডাইমেনশন গুলো মোর দেন হতে পারে। অ্যাজ এ রেজাল্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট ক্যান এক্সিস্ট, কো এক্সিস্ট এট দ্য সেম টাইম। কোএক্সিস্ট, তাহলে তুমি কোএক্সিস্ট। কেন পারবে না এই ডান হাত দিয়ে এটা, বাঁ হাত দিয়ে এটা, তারপর 2 হাত দিয়ে প্রেজেন্ট করতে পারবে না কেন? সম্ভব। রাইট, এটা কিন্তু খুব কিভাবে আমরা তো বুঝি না। আনইউজুয়াল, এটা খুব আনইউজুয়াল থট প্রসেস, অ্যান্ড ট্রুথ হুম। অর নট ট্রুথ, আই আই ডোন্ট নো। ফ্যাসিনেটিং নেভারদালেস, তাই না? তারপরে তুমি যখন বললে এই গল্পটা পড়েছো, বিকজ আই ডোন্ট গেট টাইম টু রিড, সো আই স দ্য সামারি, অ্যান্ড ইট হুম। সিম লাইক দ্য হাজবেন্ড কেম ফ্রম নোওয়্যার ব্যাক ইন টু হার লাইফ। রাইট। তারপরে হি বিকেম আ physician to the হুম person, হুম। the দ্য pastor, প্রিস্ট। হুম। and he started tormenting him for this relationship the pastor had with his wife. And কিন্তু pastorটা ভেতর ভেতর, মানে even though he didn't have to bear the cross of that হি scarlet ওয়াজ এ letter গুড A, ম্যান বেসিক্যালি। but he was
ভেতরে ভেতরে হুম ক্রাম্বল হুম করে যাচ্ছিল, অ্যান্ড হি ডাইড ইন দ্য প্রসেস। হ্যাঁ, রাইট ডাই রাইট। করার আগে ও সেটাকে অনার হিসেবে নিল। এ অ্যাডাল্ট, মানে ও অ্যাডাল্ট নিজে ওই লেটারটা নিজে নিজে ওর বের করলো। হুম। হ্যাঁ অ্যান্ড তারপরে ও যখন বেরিড হলো, ইট ওয়াজ সারপ্রাইজিং, বেরিড হলো with that girl. When the girl died, she was হুম buried with the pastor and not with the husband. And so many centuries ago someone was thinking, মানে um, এক্স্যাক্টলি অদিতি, তো এখানে আর কি তোমার চিন্তা হয় যে আম, এখানে তাহলে খারাপ মানুষটা কে, খারাপ জিনিসটা কে ছিল? এটা কি মেয়েটা ছিল, না ছেলেটা ছিল, না সোসাইটি ছিল? আমার আর যতই আমি বাইরে চিন্তা করি। স্টিগমা দিলেও তো হবে না, ইন্টারনাল কম্পাসটাও যদি কিনা তোমার হ্যাঁ কষ্ট দিয়ে শেষ করে দেয়, ইন্টারনাল কম্পাস ইজ অ্যাজ ক্রুয়েল অ্যাজ দ্য আউটসাইড স্টিগমা, তাই না? রাইট। তো এগুলাকে যে তুমি এই রংগুলোকে রাইট করতে গেলে একটাই, যে সোসাইটির মধ্যে লিনিয়েন্সি আনা, হ্যাঁ, সোসাইটির মধ্যে মানুষকে আন্ডারস্ট্যান্ড করা কম্প্যাশন। যে উই আর ফ্লড আর কি, অর্গানিজমস, ফ্লড অ্যানিমালস, হ্যাঁ, যেখানে হয় না আমরা অনেক বেশি জাজমেন্ট, হ্যাঁ, অ্যানার্কি করা যাবে না, কিছুটা ল অ্যান্ড অর্ডার রাখার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশনস থাকবে, বাট ডোন্ট ওভার রিচ তোমার যে ইয়েটা, হ্যাঁ, ক্ষমতাটা, কারণ ওটার জন্য আসলে গড বসে আছে। উনি একদিন ডিসাইড করবে যে আলটিমেটলি আর কি আমার যে ক্যাপাসিটি, তার থেকে আমার কি কর্তব্য ধর্তব্য ছিল, আর আমি ওখানে কতটা ডিফিসিয়েন্সি করেছি, বিকজ হি নোজ যে আমার ইয়েতে কোয়ান্টাম লেভেলে গিয়ে আমাকে উনি কি দিয়ে, তো কি বস্তুতে তৈরি করেছেন, তাই না? কিভাবে সেই বস্তু অনুযায়ী আমার জাজমেন্টটা কি, ইফ হি ক্রিয়েটেড এ হুম, তাই ডিফেক্টিভ না? মি, তাহলে রাইট হি রাইট। উইল অ্যানালাইজ ইট অ্যাকর্ডিং টু হিজ হ্যাঁ, মেট্রিক্স। ওইটাই, যে ওয়ান সিস্টেম উড নট ফিট অল, যে আমার একটা মানদণ্ড দিয়ে আর সবাইকে বিচার করবে, এরকম কিছু হতে যাচ্ছে না। তো একটা সেই আর কি, না ওটা খুবই খুবই আমার কাছে, আরেকটা জিনিস আমার কাছে ওখান থেকে মনে হচ্ছিল আর কি, এনিওয়ে এত হয়তো আমার হৃষ্টতা দেখানো উচিত না, বাট স্টিল আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে কাম, মানুষের মধ্যে হরমোনাল ইয়ের জন্য এক ধরনের ইচ্ছা জায়গাটা নর্মাল, হ্যাঁ। ওই ক্ষেত্রে যদি কাউকে বলা হয় যে না তোমাকে সেলিবেসি মেনটেন করতে হবে, দ্যাট ইজ ডিফিকাল্ট, এবং এটা যুগে যুগে সময়ে সময় এটা বারবার ফল্ট দেখা করছে। গেছে যে যখন ওগুলা করা হয় তখন দেখো চাচ্ছে বাচ্চাদের উপরে কি হলো না। সো এগুলো অ্যাভয়েড করার জন্য আই থিঙ্ক পিপল শুড বি রিয়ালিস্টিক, যে যেগুলা হিউম্যান এগুলা যা আছে আর কি, ডিজায়ার বলো, হ্যাঁ, ওগুলাকে ওগুলাকে ওগুলোর কাছে আমাদের নত হতে হয়। কারণ আসলে আমাদেরও বিশেষ কন্ট্রোল নাই, দেখো এখন আমরা বয়স হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছি, যখন ইয়াং ছিলাম তখন ও হচ্ছে এই সেই কত কিছু করবো, তাই না? হরমোন ড্রিভেন। সো ট্রুথ। হুম, আর এই আর জানি কি। পলিটিক্স ডিসকাস করবো না, কিন্তু এটা তোমাকে বলতে হবে। হুম। মেলানিয়া পুতিনকে চিঠি চিঠি লিখেছে যে আমাদের বাচ্চাগুলোর কথা ভাবো, যে বাচ্চাগুলো সাফার করছে। আচ্ছা জিনাত, এখানে ইলিগাল ইমিগ্রেন্টদের বাচ্চা নেই যাদের থেকে তুমি আহা, সেপারেট করছো? হুম হুম। হুম হুম। আমার মনে হয় একটা চিঠি লিখি, কি জানি কেন লিখতে ইচ্ছে করছে। তো বাচ্চা হ্যাঁ, তো সেটা সব কথা তো জায়গারই এক। সত্যি, কথা তো সত্যি, তাই না? যেভাবে মানে ওটা আর কি, যে কাটলে, তুমি যদি কাটো প্রতিটা হিউম্যান বিইং, সেটা তোমার মিডল ইস্টার্ন হোক, ইউরোপিয়ান হোক, কালো হোক, সাদা হোক, সবার সমানভাবে কাটে এবং সমানভাবে কষ্ট হয়। তো এখানে যে কোনো গ্রুপের কষ্ট বা কষ্টের ইম্পর্টেন্স মোর দেন আদার গ্রুপ, আমার তো মনে হয় না আর কি, না তোমার ভাবনাটা ঠিকই আছে, বাট উই লিভ ইন এ ভেরি ফ্লড ইয়ে, বুঝছো অদিতি, এটাই ভেরি সমস্যা, একটা ভেরি ভীষণ ফ্লড, অ্যান্ড ইটস গোয়িং থ্রু আ লট অফ পৃথিবীতে বাস করি জিওপলিটিক্যাল আমরা। শিফট। দুঃখ লাগে এটাই যে যখন আমরা ছোট ছিলাম মনে হতো যে দিন দিন না মানে হিউম্যান কাইন্ড বা আমাদের হাব ভাব আচার আচরণ, হ্যাঁ, প্রোগ্রেস করছে, আমরা আস্তে আস্তে আমাদের উত্তরণ হচ্ছে, কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় রিগ্রেস করছে নাকি, এটা তো একটা খারাপ জিনিস হয়ে গেল, তাই না? তো টোটালি টোটালি। তো হুম। আর আম, তো তো তোমার এবার কোনো কোনো পেশেন্ট হুম। ড্রিভেন স্টোরি আছে কোনো কিছু? পেশেন্ট টেবিল সারাক্ষণই থাকে, আর বললো না, এখন আমার ওই সামার এসেছে, কলাটা মূলাটা নিয়ে আসছে ওরা, এত বড় একটা কুমড়া যদিতে, এত বড় একটা কুমড়া। আমার এমনি রোটেটা কাফে প্রবলেম, হ্যাঁ, আবার কেউ কিছু দিলে না ওইটা আবার খুব আমি মায়া করে নেই, কত যত্নে পানি ঢেলে কত দিন ধরে এটা গ্রো করেছে না, তাই বলে এত বড় কুমড়া ওরা দিয়ে আমার বিশ্বাস করবে কি বলবো, আমার মানে তো আর সব খাওয়া বন্ধ করে দিতে হবে। তো ওরা এগুলো করে, এই সমস্ত নিয়ে আসে, তারপর আবার একটা মহিলা আছে, ওরা বোধহয় ইজিপশিয়ান বা এরকম কিছু, তো ওর বাগান থেকে এরকম কুমড়ো শাক খাওয়াতো না? কুমড়ো কুমড়ো শাক? শাক না, খাইনি। আই ডোন্ট খাওয়ানি বলছো, রিমেম্বার। ওরা খুব মজা, খুব মানে একটা ফ্লেভারটা ইজ লাইক রিয়েলি ইউনিক আর কি, লাউ শাক আর কুমড়ো শাকের মধ্যে ডিফারেন্স আছে। তো anyway, ও জানে যে আমি এরকম করে তোমার ছিলতে পারি, ওকে প্রসেস করতে হয় ওদিকে, ওর মধ্যে কিছু ইয়ে থাকে আর কি, তোমার ওই যে আঁশ টাশ থাকে, ওগুলো ছাড়িয়ে নিতে হয়।
তো জানে যে আমি পারবো না, মহিলাটা না এরকম করে পাতাগুলা আঁশ ছাড়িয়ে একদম বাঞ্চ করে নিয়ে ওমা, আসে। ওমা। সো সুইট। তো পেশেন্টদের মানে আহারে সারাক্ষণ ওদের বদনাম করি, কিন্তু ওদের অনেক ভালো না, না, আছে না, আর কি, ওরা অনেক ভালো, মায়া করে। ভালো হ্যাঁ। আছে। আমার মনে আছে আমার একটা পেশেন্ট ছিল জানো, ওর কাছে ৫ মিনিট দেরি করে হলেই চিৎকার করতো বুঝে। হ্যাঁ, মানে ওর একটা ওটা ইয়েই ছিল আমার উপর হম্বি তম্বি করার ওর হ্যাবিট, কিন্তু ফিরেও আসতো। তারপর একদিন চলে গেছিল। তারপরে যখন যেদিন চলে আসবো সেদিন ও, বোধহয় আমার লাস্ট পেশেন্টই ছিল ওরকম। আমি বলছি, হুম হুম তুমি, না লাস্ট পেশেন্ট না, মেবি ১ সপ্তাহ আগে এসছে। আমি বলছি, তুমি ফিরে এলে? হুম বলছে, গেছিলাম কিন্তু আমি তাদের ট্রাস্ট করতে পারিনি। ওর থাইরয়েড ক্যান্সারে একটু হুম টিউমার মার্কার ছিল, হুম হুম থাইরোগ্লোবুলিন মার্কার ছিল, কিন্তু ইট ওয়াজ ট্রিভিয়াল অ্যামাউন্ট, ট্রিভিয়াল অ্যামাউন্ট, তুমি ইউ ক্যান হুম, ফলো, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রিট, কারণ তুমি প্রত্যেকটা জিনিসে রেডিও অ্যাক্টিভ আয়োডাইন দিলে, হ্যাঁ, হ্যাঁ। তার তার ড্যামেজ আছে, তার অল দোজ থিংস আছে। তো আমি ওর সব টেস্টিং করিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে ইয়েস, হুম ইটস এ ট্রিভিয়াল অ্যামাউন্ট, ইট ক্যান বি ওয়াচ। তো ও খুব হুম খুশি হয়েছে, কারণ অন্য ডাক্তারটাকে বললো রেডিও অ্যাক্টিভ আয়োডাইন করতে হবে। হুম হ্যাঁ, তো তখন আমি বলছি, ঠিক আছে, যাওয়ার আগে অ্যাটলিস্ট আমি স্যাটিসফ্যাকশন, এ তো সবসময় আমাকে ৫ মিনিট দেরি করলে এমনি করে দেখাতো। হুম। তারপর যখন ইয়ে হয়ে গেছে, আমার প্র্যাকটিস বন্ধ করে আমি যখন অ্যাটলান্টা থেকে চলে এসে, ও না আমাকে ছোট্ট একটা আইভরির হাতি দিয়েছিল। ও, হ্যাঁ, মানে সো সুইট। আইভরি ইজ নো লঙ্গার সোল্ড, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছো? হ্যাঁ ইটস হ্যাঁ হ্যাঁ। এক্সপেন্সিভ থিং। হ্যাঁ, বলছি তো এখন, হ্যাঁ, ব্যান্ড অনেক তো দেশে। তখন মানে কার মনে কিরকম, তোমার মনে হবে এটা উফ, এটাকে আবার দেখবো। হুম হুম, কিন্তু সেই তোমার হুম। জীবনের দৃষ্টা ইয়েটা ফিলসফিটা চেঞ্জ করে দেবে, যে একটু পেশেন্স দাও রাইট, ওদের প্রতি, এক্স্যাক্টলি তাই না? রাইট, সেটাই। কখনো ওরকম রাইট অফ করা আমারও মনে হয় যে উচিত না আর কি। সেকেন্ড চান্স দেওয়া, আরেকটা চান্স দেওয়া। কারণ যখন ওরা, আমরা বোধহয় আগে এই জিনিস নিয়ে আলাপ করছি, যখন ও আমাদের কাছে আসে না, খুব একটা দুর্বলতার জায়গা থেকে ওরা আসে। হ্যাঁ, দে মেন্টালি ইল, সরি, ওর ফিজিক্যালি ইল, যার জন্য একটা মেন্টাল টোল নিচ্ছে এটা ওদের উপরে। আসে তোমার কাছে অবশ্যই ওষুধের জন্য, কিন্তু তার উপরে হলো ভরসার জন্য, তাই না? সো তখন যখন ওরা মানে ইরাশনাল কিছু করে, আমি অনেক সময় চেষ্টা করি, আমরাও তো মানুষ, তারপরে চেষ্টা করি চেষ্টা করি। আনটিল দে ক্রস এ রেড লাইন। তখন হ্যাঁ আমার হ্যাঁ। জীবনে হয়তো ৪-৫টা পেশেন্টকে আই হ্যাড টু লেট দেম গো। কিন্তু হুম। দ্যাট ইজ কোয়াইট আ লো ইনসিডেন্স রেট, মানে ও, চেষ্টা ভেরি করছি, লো, চেষ্টা আমারও করছি। ভেরি লো। আমি অনেক অনেক চান্স দিই এবং বোঝার চেষ্টা করি, যেটা বললাম যে একটা পয়েন্ট অফ ইনসিকিউরিটি থেকে আসে, যার জন্য আমার কাছে মনে হয় যে ওদেরকে হয়তো মানে আরেকটু বোঝার চেষ্টা করা। মানে আমার মেয়েদেরকে আমি বলি, ওরা তো ও ওইটা করেছে, পয়সা দেয় না, ও করি দেয় না, এই হচ্ছে বুঝিয়ে বলো। হ্যাঁ, কাজ আদায় করতে হবে ফর শিওর, বাট ট্রাই নাইসলি অ্যান্ড ট্রাই এগেইন এন্ড এগেইন। হুম। তারপর যদি না হয়তো গেল, কিছু করার নাই, বাট যেটা বললাম ওদেরকে না, মানে ওরা যদি সম্পূর্ণ সুস্থ হতো তাহলে তো বাড়িতে বসে ওরা রচনা লিখতো না, ওরা হয়তো ডাক্তারের আসতো না। তো সেইটাই আর কি। তো না না, ওই রোগীদের ব্যাপারে তো সারাক্ষণই কিছু না কিছু থাকে। তো আমার আবার ইয়েটা ফিরে আসবে, আমার যে সেক্রেটারি ইয়ে ছিল, ও ফিরে এসছে? সুস্থ হয়েছে। ওই, হ্যাঁ হ্যাঁ, কালকা থেকেও ফিরে আসবে, এটাই প্ল্যান আর আর কি। অন্য মেয়েটা আছে যার, ও, আমার আসলে হয় কি, অতগুলো মেয়ে লাগে না, হ্যাঁ, যার রাইট। জন্য ওকে আমি আপাতত একটু ব্রেকে রাখবো। তারপরে হয়তো ও ও পার ডে কাজ করতে কোনো সমস্যা হয় না। তো না, এই আর কি। না, তো আজকে আবার একটা ছেলের সাথে বলো। দেখা হলো, তো এই হলো ওই যাদের তোমার 40th অ্যানিভার্সারি হচ্ছে তাদের ছেলে। সো হি ইজ ডুইং হিজ কার্ডিওলজি ফেলোশিপ অ্যাট নিউমেক। হুম। ও ওখানে রেসিডেন্সিও করেছে। তো ওইটা ব্রড ব্যাক মেমোরিজ। তোমার মনে আছে আমরা মর্নিং রিপোর্টে যখন যেতাম, দেয়ার আর সাম অ্যাটেন্ডিংস, যারা যা আছে সেটাও দেখছে, তার বিয়ন্ডও দেখছে, তাই না? ও মাই গড, ও মাই গড! তো আমার মনে আছে, হুম ডক্টর ফারুক খান, হি ওয়াজ ভেরি হুম। গুড অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড it was a তখন very বলতো কি যে, learned man. ট্রাই টু থিঙ্ক কমন থিংস কমন, হ্যাঁ, ফার্স্ট হুম থিং ফার্স্ট, মানে হুম জিনিসটা। তারপর বলতে, এটা কিন্তু জিব্রা নয়। তখন আমি নতুন কথাটা, এটা আমেরিকান স্ল্যাং হুম। টু, মানে হ্যাঁ, মেডিকেল রেয়ারলি, unusual কিছু দেখা, হ্যাঁ, তাই না? আনইউজুয়াল Something কিছু। that stands out. হ্যাঁ, তো তখন হ্যাঁ। হুম তারপরে আমার মনে আছে, আম আবার অদেখা জিনিসও দেখা জিনিস, দেখা অদেখাও অনেক দেখেছি। আমার মনে আছে, একবার ক্লিনিকে, টিউসডে ক্লিনিক আই ইউজড টু হেট, কারণ ওইদিন সমস্ত রাউন্ড টাউন দিয়ে তারপরে আবার আফটারনুনে যেতে হতো ক্লিনিক করতে। আর ক্লিনিক করার মধ্যে মানে বিভিন্ন ভাষা বলার লোকজন আসতো, মনে আছে তোমার? হুম হ্যাঁ, হুম কেউ হুম হয়তো ইংলিশ বোঝে না, তার ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার নেবে। ইট ইজ হুম টু স্লো হুম। ইউ ডাউন, সো মোর পেশেন্স ইউ হ্যাড, ইট কুড হ্যাভ বিন আ সেটাই। ডিজাস্টার। আর যদি ইজি পেশেন্ট হয়, ইটস ফান, মানে কিছুই অত হ্যাঁ তো হ্যাঁ। স্ট্রেসফুল না হুম ক্লিনিকে পেশেন্ট হুম দেখা, কোনো হুম এমার্জেন্সি নেই। তো একটা পেশেন্ট এসছে, সে আমাকে দেখে বলছে, আকি সাংরে,
হ্যাঁ, সাংরে মানে হচ্ছে ব্লাড। আকি মানে হিয়ার আই গেস হুম হুম স্প্যানিশে। তো হুম আমি তো ফার্স্ট ইয়ার, আমাকে তো সবকিছু অ্যাটেন্ডিং এর সঙ্গে রান করে বলতে হবে, হুম হ্যাঁ। হুম তো যে অ্যাটেন্ডিং কে নিচে মানে দ্যাট পার্সন ইজ হাইপার, বুঝতে পারছো? হুম ও নো, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট টিউবারকুলোসিস। তারপর বলছে কি ও মাই গড, তখন তো আমি প্রথম মাস কি সেকেন্ড মাস, বলছে কি রাত ওকে, থেকে মানে বাড়ি থেকে রক্ত পড়ছে, এটা টিউবারকুলোসিস হচ্ছে? ওয়াও, রাইট, দ্যাট হ্যাঁ। ইজ এ জিব্রা। তখন বলছে কি তখন বলছে কি ইমিডিয়েটলি আইসোলেট দ্য পেশেন্ট, তখন আইস মেডিকেল টিম এসে গেল, কি আইসোলেট করে দিল। তারপরে ওর চেস্ট এক্স রে করা হলো, তখন চেস্ট এক্স রেটা নিয়ে আমি রিড করতে দিলাম। তখন উনি বললেন, ও মাই গড, ডু ইউ সি দ্য ক্যাভিটেশন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো গেছি গাইনি থেকে, হ্যাঁ। একেই আমার অত ভিজুয়াল স্কিল অত ডেভেলপ করেন তখন। ডু ইউ সি অ্যাবসেস, ডু ইউ সি দিস ওয়ান, দে সামথিং দেয়ার, অমুক তমুক করে। তখন বলছে এনিওয়েজ আইসোলেট অ্যান্ড ওকে এক্ষুনি আম, এই রেডিওলজিস্টদের দিয়ে এক্সরেটা রিড করো। গেলাম, রেডিওলজিস্ট একটা মুখটাকে আমার দিকে এমনি করে তাকিয়ে থেকে বলছে, কোথায় দেখছো, কি দেখছো? হ্যাঁ, মানে কিছুই নেই। আর তুমি কি তখন একটা বলেছিলে অবস্থা কি বলো। দেখছে, বাঘ না ভাল্লুক? এরকম কিছু ছিল, জাস্ট আই ডোন্ট নো, আমি আই শিওর ওরা কিছু জানতো, কিন্তু ওই নিজেকে জাহির করার জন্য না, মানে যেটা হাইপার না হয়ে যেত, সেটাও বলতো, জাস্ট একটু যে নিজে ও আমি তোমাদের থেকে কত বেশি জানি, জানি, বা হ্যাঁ। আমি তোমরা কিছু, আমার ওরকম প্রায় মনে হতো ইয়া আল্লাহ, ও ওখানে এরকম শ্যাডো দেখছে, ও ক্যাভিটি, আমি তো কিছু দেখতে পাচ্ছি, আল্লাহ আমার কি চোখ অন্ধ নাকি আমি বোকা, মানে কেন পারছি না। পরে দেখা গেলো যে না, ও যেটা নাই সেটাকে বর্ণনা করছে, কারণ কি হলো যে আর কি সে ও দেখাতে চায় যে শি ইজ দেখা, সো মাচ স্মার্টার দেন আর আদার পিপল। and it used to make me feel inferior until like that হ্যাঁ, আমি বলছি, হায় বাঘ হায়, ভাল্লুক চোখটাই দেখা ধরা, গেছে ওটার মধ্যে, হ্যাঁ। তখন জন্ম বুঝলাম থেকে ও সবই ক্যাটারাক্ট। সমান, সবাই আমরা সমান হ্যাঁ, শিখছি। তো হুম হুম আর কি যেন বলছেন, হুম ওরকম তোমার মনে আছে নাইট ফ্লোট ইয়েটা, রোটেশনটা হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মনে কেমন আছে। লাগতো? অত অত ভালো লাগতো না অদিতি, আমার খুব আর কি মনে হতো যে স্লিপ সাইকেলটা খুব ডিস্টার্বেড হয়ে যেত। আর আই ডোন্ট নো, মানে রাতের বেলা ওরকম আমাদের সময় নাইট ফ্লোট তো ছিল, তারপর 24 ঘন্টা কলগুলোও ছিল। 24 হ্যাঁ, ঘন্টা তো কলগুলো সবকিছু হচ্ছে, মিলাই জাস্ট তোমার মানে ইয়েটা আর কি, যে তোমার ব্যালেন্সটা আর কি আমার মনে হয় যে অনেক সময় নষ্ট হয়ে মানে যেত। নাইট ফ্লোট মনে আম, আছে 6 p.m. অনওয়ার্ডস till following 7 in the morning, তোমাকে এই সমস্ত হাসপাতালে you have to be responsible, you don't know any of the patient, any emergency comes you have to go and take হুম care of that। তারপরে বোধহয় সপ্তাহে একবার ছুটি, মানে একটা দিন বোধহয় 24 ঘন্টা ছুটি হতো। কিন্তু বাই দ্যাট টাইম ইউ আর সো ক্যান্টাঙ্কার্স, আর সানলাইট হুম ফিল্টার হুম করে আসছে জানলা দিয়ে, মানে তোমার ঘুম হচ্ছে না। মানে আমার ওই হুম মাসটা মনে হচ্ছিল মিজারেবল, বাট হুম হুম দ্যাট মান্থে আই গট টু নো ইউ বেটার। কারণ আমার হুম মনে আছে, উম, হুম তুমি তখন সেকেন্ড ইয়ার, আমি ফার্স্ট ইয়ারে, তখন হুম একটা পেশেন্টের থ্রম্বোসাইটোপিনিয়া, ওর ট্রান্সফিউশন লাগবে, প্লেটলেট ট্রান্সফিউশন লাগবে। তো ব্লাড তো ক্রস ম্যাচ এগুলো করতে হবে, প্রোটোকলগুলো করতে হবে। আমি গেছি, সো হুম হি ওয়াজ এ মেইন লাইনার, হ্যাঁ। সব ভেন টেনগুলো ইয়ে হয়ে গেছে, আর আমার হুম তখন আমি তখন আইভি টাইভি থোড়াই করে করতাম। আমি তো হুম গাইনি থেকে গেছি, ওইরকম আমার আইভির অত ডিফিকাল্ট অ্যাক্সেস ফ্যাক্সেস আমার তখনও ইয়ে হয়নি। হুম তো সে রাত 2টোর সময় আমাকে যেতে হয়েছে, নার্স যখন ডাকবে এটা করতে হবে, তখন তো আমায় যেতে হবে। তো গেছি, লোকটা তো ঘুম থেকে উঠে চোটে মোটে আমাকে গালি দিয়ে, তার মধ্যে হুম একটা স্টিক করেছি কি করিনি, হ্যাঁ। লোকটা বলছে আউট। তখন আমি বলছি, প্রথমে হচ্ছে ঝাক্কে যা, তোর থেকে সার্টিফিকেশন নেওয়ার জন্য মেয়ে দেশে আসিনি, হ্যাঁ। প্রথমে নিজেকে কাম ডাউন করছি, তারপর হচ্ছে আরে বেচার তো ব্লাড লাগবে, হ্যাঁ। তখন তুমি তখন এসছিলে, আমি তখন বলছি জিনাত কি করব আমি জানি না। তখন হুম তুই বলে আমি করে দিচ্ছি। তুমি গিয়ে লোকটার সঙ্গে কি মিষ্টি হুম। করে কি বলেছিলে, তোমার মনে আছে কিনা জানি না। আই এটা জাস্ট আমার লাভড ইট, ইনসিডেন্সটা আই এম মনে আছে যে গ্রেটফুল। ওই রাতে আমরা দুজনেই, হ্যাঁ আমরা ইয়েতে ছিলাম, আমি বোধহয় অন কল ছিলাম আর তুমি নাইট ফ্লোটে ছিলে। সেটা এরকম এরকম করেই তো আমরা সময়টা পার করেছি, তাই না? তা না হলে তো একজন রাইট, একজন হাত না ধরলে, হেল্প না করলে, ইট উড হ্যাভ বিন সো মাচ মোর। ইট ওই কুড যে হ্যাভ বিন। বললাম আরেকদিন তো বললাম না, আমাদের তো আসলে ওয়ারিং একটু ভিন্ন ছিল, তাই না? ধরো যেটা বললাম, কত ধরনের চ্যালেঞ্জেস না, ডিফারেন্ট কাইন্ড অফ সিস্টেম অফ হেলথ কেয়ার ডেলিভারি, তারপরে ডিফারেন্ট পেশেন্ট পপুলেশন, এক্সপেকটেশনস ভিন্ন, লটস অফ তোমার কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ আর কি ইয়ে রেগুলেশনস, এগুলো সবকিছু মাথায় নিয়ে করতে হতো। আরেকটা মনে আছে তোমার, এই মানে চার্ট আর কি, চার্টিং, এভরিথিং ইউ হ্যাভ টু ডকুমেন্ট। আমার এখনো মনে আছে ডক্টর মিরি বোধহয় আমাদেরকে বলতেন যে এমন ভাবে নোট লিখবে যেন
মনে করো যে একটা লয়ার পড়ছে, রাইট। বুঝো অবস্থা। এটা আমাদের বলা হতো যে হ্যাঁ, তাহলে আমার কাছে এই জিনিসের অসুবিধাও লাগে যে এই নোটটা লেখার জন্য যে সময়টা আমি নষ্ট করছি, হ্যাঁ, নষ্ট যে করছি। এক্সট্রা এফর্টটা দিচ্ছি, আর এটা যদি আমি অ্যাংজাইটি যে কি একটা লিখে লয়ার দিতাম, দেখবে। হ্যাঁ, অ্যাংজাইটি তো বটেই, অন টপ অফ দ্যাট ট্রিমেন্ডাস অ্যাংজাইটি যে ও মাই গুডনেস, কিন্তু সেটা ফোকাসে ভিন্ন জায়গায়। আম, হ্যাঁ, অন্যায় করা ঠিক হবে না, রোগীদের প্রতি একেবারে নিজের আটমোস্ট সিনসিয়ারিটি এবং দিয়ে ডেডিকেশন দিয়ে দেখা উচিত, কিন্তু এই যে সারাক্ষণ একটা খুঁত ধরার জন্য, মানে আমরা তো হিউম্যান আফটার অল, এটা তো অস্বীকার করা যাবে না, হ্যাঁ, আমরা তো ওরকম মানে ইয়েও না, এআইও না যে আমাদের ফ্ললেস কিছু হবে, কিন্তু আমাদের মানে সারাক্ষণ একটা ভয়ের মধ্যে রাখা হতো যে হোয়াট ইফ, রাইট, রাইট। আর বাট এরকম আর কি, তো ওটা অস্বস্তি লাগতো আমার কাছে। বাট নাইট ফ্লোরটা আসলে ডিফিকাল্ট একটা ভীষণ রোটেশন ছিল আমাদের আমি তো জন্য। তখন সিঙ্গেল ছিলাম, তোমার তখনটা 1 বছরের শিশু ছিল। হুম। হুম, তো হুম। তোমার অসুবিধা হয়নি জিনাত? খুব অসুবিধা হয়েছে, খুব অসুবিধা হয়েছে, খুব ডিফিকাল্ট টাইম গেছে। ওইটা নিয়ে গল্প করছিলাম না যে আমার রেসিডেন্সির সময় তো আমার ছেলে এরকম 1.5 বছর বয়স। আর তখন তো অবশ্যই চাইল্ড কেয়ার আমাদের দরকার ছিল, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ট্রেনিং করছি। সো ওই তো আরেকটা আর কি সাগা আমার জন্য, যে আমার বিভিন্ন ধরনের বেবি সিটার্স আসতো উইথ রিয়েলি আর কি ভেরি এক্সটিক তাদের পার্সোনাল লাইফ পার্সোনাল প্রবলেম, হিস্ট্রি। বললাম না। এবং একটা সময় পর্যন্ত খুব আর কি যেতে থাকতো, তখন আগে বাচ্চার জন্য প্রবলেম হতো যে ও অ্যাডজাস্টেড হওয়ার পরপরই আরেকটা নতুন চেঞ্জ। ফেস দেখতে হতো, এবং আমাদের জন্য অ্যান্ড লাইক ওটাই প্রচন্ড অ্যাংজাইটি হতো। তো ওই আর কি মেয়েদের জন্য ভেরি ডিফিকাল্ট একটা ক্যারিয়ার পার্সু করা, যদি ওইভাবে তোমার সোশ্যাল সাপোর্ট না থাকে, ইট ইজ ডিফিকাল্ট, বাট জাস্ট হ্যাভ টু ম্যানেজ হোয়াট, আই গিভ আপ নো। করা যেত, বাট দ্যাটস And নট the অ্যান very fact that you have to trust someone with a strange trajectory of, এদের কাজের মানে এমন তো নয় তারা বিগ সিভি নিয়ে আসছে and all those things, verification and all those, তাদেরকে ট্রাস্ট করে যে বাড়ি থেকে একটা স্টেপ নিয়ে বেরোনো, it was so, I'm sure it was very না difficult. না, অফকোর্স ওইটাই আর কি, নাহলে হয়তো আরো এনিওয়ে আমি কোনো সময় আই অলওয়েজ ট্রাই টু ফোকাস অন যে হোয়াট আই হ্যাভ ডান ওয়েল, সেটাই। কিন্তু ধরো যদি ওরকম ইয়েটা আমার সাপোর্টটা থাকতো, তাহলে হয়তো পড়াশোনা আরেকটু বেটার করা যেত, আরো হয়তো অ্যাচিভ করা যেত। বাট দ্যাটস অলরাইট, অ্যাচিভমেন্ট যে খালি পড়াশোনার লাইনে আসবে নট নেসেসারিলি, অন্যান্য বিভিন্নভাবে আসে। ও, তোমার সাথে মজার জিনিস গল্প করে, সেটা নিয়ে বলো। আমার খুবই মন খারাপ, আমি খুবই অ্যাংশাস এবং আমার দুঃখিত। সেটা হলো শাকিব খান, জানো তো শাকিব খান আমেরিকা আসছে বুবলিকে নিয়ে। আমার তো মানে মনটা যে এত খারাপ, আমি সো ডিপ্রেস অপু বিশ্বাসের জন্য, মেয়েটাকে আমার খুব ভালো লাগে। এই ছেলেটা এই মেয়েটাকে অল্প বয়সে বিয়ে করলো, একটা বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে মেয়েটাকে মানে 8 বছর ম্যারিড থাকা অবস্থা বলতে দিল না যে ওরা ম্যারিড, তারপর মেয়েটা এসে বাচ্চা নিয়ে, কারণ বাচ্চা হয়ে গেছে তাও যদি বলতে না পারে, কিভাবে, মানে হোয়াট ইজ দিস? এবং আমি বুঝি না এই সমস্ত লোকদের, এই ব্যাটার কপাল এত ভালো, এই যে দুইটা বউ তার, দুইটাই তার জন্য পাগল, মানেটা কি? আমি তো হলো টিম অপু, আমি তো ওর জন্য সারাক্ষণ দোয়া করছি আর কাঁদছি। এটাই বুঝি না, হ্যাঁ। মানে এরকম ধরনের ব্যভিচারিতা দেখেও ওদের কি করে ইয়ে থাকে, ওদের ফ্যান ফলোয়ার্সরা কি করে কাকে আমি সাপোর্ট বুঝছি করবে? ও এক্স্যাক্টলি, অপু দ্যাটস টিম মাই না পয়েন্ট। বুবলি ওরা টিম। কেন বলছে না, ফ্যান ফলোয়াররা কেন বলছে না যে তুমি দুই দুই নৌকায় পা দিয়ে আগাবে না, তুমি ডিসাইড করো কোনটা তোমার। তুমি বলো ওই যে গাছেরটাও তুমি পারবে, নিচেরটাও কুড়াবে, এটা তুমি না করো, তুমি অপুকে তুমি ডিভোর্স দিয়ে দাও, তাহলে অপুর রাইট, সাথে তুমি আর অমিতাভ ইয়ে করো না। যেরকম লুকিয়ে লুকিয়ে রেখার সাথে প্রেম করতে, লুকিয়ে লুকিয়ে, বুঝতে কেন ভাই, পারছি। কেন ভাই? তাই না, সবার একটা ইচ্ছা আছে, যোগ্যতা আছে, মানে দে ডিজার্ভ টু বি রেকগনাইজ। হোয়াট ইজ তুমি একটা মেয়েকে এরকম ভাবে 8 বছর বিয়ে করে লুকিয়ে রাখলে, কি বুঝাতে চাচ্ছ? তাই না? আর মেয়েটা বয়স হয়ে যাচ্ছে, শি রিয়েলি ওয়ান্টস টু হ্যাভ এ ফ্যামিলি, শি ওয়ান্টস টু হ্যাভ মোর চিলড্রেন, তাই না? ওকে বলে দাও যে Enough, না, but তাহলে you have করবো to না। realize that leopard cannot change its spot. You have to give up. আমার হুম, মনে হয় অপুর মানে হুম। যে হয়েছে হয়েছে, তখনকার আই ভালো হোপ লেগেছে। শি মুভস অন, ও খুব She ভালো মেয়ে moves তো, on. ওই জন্য আমি জাস্ট চিন্তা করছি তোমার যে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, খুব কিন্তু কষ্ট হচ্ছে। দিস ইজ দ্য রিয়ালিটি। কত ভালো মায়ের জীবন কত সর্বনাশ হুম, হয়। আবার হুম, ইউনো মেয়েরাও সর্বনাশ যে করে না তাও নয়, হ্যাঁ, মানে হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এটা, হুম। মানে কি বলবো, স্যাড ফর অপু অ্যান্ড শকড ফর বুবলি, শি ডাজন্ট ডিজার্ভ। অত্যন্ত চালু মহিলা মনে হয়। চালু মহিলা, আরে বাবা তুমি এত সুন্দর, তুমি এত ভালো অ্যাক্টিং করো, কেন ভাই একটা সিঙ্গেল লোক খুঁজে পাও না? একটা সিঙ্গেল কেন অপুর জামাইটাই তোমার ধরতে হলো? রাইট। বুঝি না, মাঝে মধ্যে আমার এটাও মনে হয় যে আমরা মেয়েরাও মেয়েদের অনেক শত্রু, না মেয়েদের ক্ষতি করি। আবার হোয়াট ইজ কিছু দিস? পরিমণিও আছে, কিছু পরিমণি আছে, ওরে দে বাপরে, ডিক্টেট দেয়ার 4টা করে টার্মস। সেরেছে, গো গার্ল। গো গার্ল, শি ডিক্টেটস হার টার্মস। কাকে একদম, চাটি দেখাবে তাকে একদম।
হ্যাঁ, ওর ইচ্ছা হচ্ছে ও একজনের সাথে বিয়ে হচ্ছে ছেড়ে দিবে, ইটস আরেকজনকে মাই নিয়ে কল। ঘুরবে, ভালো। ওটা হ্যাঁ, ওটা সেটাই, ওর এটা স্যুট করছে ও করছে, কোনো সমস্যা নাই, সেই আর আর কি। হুম। তোমার জয় আহসান সম্বন্ধে কি মত? আচ্ছা, আমি জানি না অদিতি, দু একটা সিনেমা দেখেছি, অভিনয় আমার কাছে মনে হচ্ছে ভালো, অভিনয়টা ভালো, কিন্তু এই কি কাপড় চোপড় পরে রে বোন, আমি তো ওর এটা তো কাপড় আজকাল দেখে বুঝি না, বিয়ের এটা কি? ব্রাইড পড়ছে, আজকাল বিয়ের ব্রাইড পড়ছে, এর একটা মিডরিফ দেখি, এটা তো আহ, একদম জানি না, ওরা অবশ্য একটা দিক এক্সপোজ শোবিজের করে, লোক। চেস্ট এক্সপোজ করে যে কি মজা হচ্ছে আমি জানি না, মানে and এটাকে আমার কথা হলো ক্রিটিসাইজও যে করা দেখো, চলবে তোমরা না। তাহলে ইয়ে করো, তোমরা তা না পরেই চলো না, ওটাকে শাড়ির নাম দিও না। রাইট। শাড়ি একটা বস্তু, ওটা পরার একটা কি বলে ট্র্যাডিশন, হ্যাঁ, বহু বছর ধরে একটা ট্র্যাডিশনাল ওয়েতে পরে আসা হয়। তোমরা এরকম ফিতার মতো এখানে দিচ্ছ, মনে হয় যে ওগুলোকে কি বলে না অদিতি, এরকম করে দেয় যে আমি তো নামও ভুলে গেলাম, যাই হোক, তো ওগুলোর মতো বুঝতে দিচ্ছ। পারছি কি বলছো। আম, আর আর যেটা ফ্যাশ বলে মতো। ওভার এক্সপোজ, আমার কাছে না জিনিসটা মানে কি বলবো আর কি, শিল্পসম্মত মনে হয় না, অ্যাপিলিংও মনে রুচি হয় না, সম্পদ, রুচি সম্পন্ন তো মনে, রুচিসম্মতও মনে হয় না, কিন্তু এটা নিয়ে কথা সর্বোচ্চ বলতে কি গেলেই লোকজন এসে রুচিসম্মত দৌড়ে মনে হয় না। আসবে। কিন্তু তুমি হোয়াট আর ইউ এক্সপোজিং? হ্যাঁ, মানে ইন্ডিয়াতে তোমার, লোকজন পছন্দ করছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় যে the best part of your body is your brain, show it। হুম। তার হুম, বদলে এই জিনিসটা মানে বিয়েতে ব্রাইডও এটা পড়ছে, মানে আই এম নট গেটিং ইট। হ্যাঁ, আমাকে বলবে, বলা হয় যে তুই আসিস নি এখানে, তুই বুঝবি না, এটাই চলছে। আমি সেটাই শুনছি, কিন্তু আমি মন থেকে মানিয়ে নিতে পারছি না। হ্যাঁ, আমার তো সেরকম ফিগার নেই, আমি দেখাতে পারবো না বলেই আমার সেই রকম মনে হচ্ছে কিনা আমি জানি না। কিন্তু আমি থাকলেও, আমার যখন 90 পাউন্ড ওয়েট ছিল তখন ওরকম বিহেভ করতে আমার ইচ্ছে হয়নি, সুতরাং আমি, হুম, হুম, হুম। আমার তোমার তোমারও অবাক লাগে, রাইট সেনাত? হ্যাঁ, আমার কাছে খুব অবাক লাগে, আমার কাছে মনে হয় যে মানে, হয় না তোমরা আরেকটা ড্রেস বানাও, অন্য নাম না, গাউন হয়, বিকিনি হয়, এটা শাড়ি বলো কেন, এটা তো শাড়ি না, না শাড়ি পরা তো রাইট। একটা কায়দা কানুন আছে, তাই না, এভাবে করে তাহলে আর চলে যাও আর 200 হ্যাঁ, বছর আগে, যেরকম ভাবে ওরা হ্যাঁ, ব্লাউজ উইদাউট টাউজ ব্লাউজ ছাড়া, পরতো। ব্রাটা ছাড়া যে পরো মানুষ পরো পরো। ওরকম পরে থাকো, এই ছাড়া আর কি। আমার ভালো লাগছে না, কিন্তু এটা তো আমাদের ঘটনা, মানে তাদের কেমন লাগছে টেস্টের সেটা তাদের ইয়েটা আমি ব্যাপার। আমি এখনো বুঝতে পারি না, আর যে বলবে তারপর রেডি করে আসবে, ভাগ্যিস ওরে আমাদের সেরকম বাপরে, ফ্যান মনে না ফলো। একজন বলেছিলেন, একজন মানে অভিনেত্রী, উনি বলেছিলেন যে শাড়ি, মমতা হ্যাঁ, শঙ্কর। বেচারা, ওর একেবারে ওকে গাল পেড়ে ওকে শেষ। তো গাল পেরে শেষ, শেষ হুম, হয়ে হুম। গেছে। ও আমি তখনই তোমার ইয়ে আসবে, তোমার আমার নারী নারী অধিকার, নারী স্বাধীনতা, এগুলোর রাইট, প্রশ্ন। অনেক কিছু এসে যাবে। আর আমি স্বাধীনতা না ওই ওখানেই ওই দেখাতে হবে। ও আমাদের চেয়ে কয়েক বছর সিনিয়র ছিল। শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসেন্ট পার্সন ইন স্কুল। হ্যাঁ, মানে আম, লম্বা চুল, ভীষণ মানে নরম মনের একটা, হুম, শি ওয়াজ মানে পারফেক্ট হিউম্যান বিং। আমি এডুকেশন দিয়ে বলছি না, কিন্তু হুম, ব্যবহার, আচার ব্যবহার এইটুকু দূর থেকে দেখে যেটা মনে হয়েছিল। তো হুম, আর কি যেন বলছিলাম। হুম। না, সেই আর কি, যে এগুলো এখন বাংলাদেশেও এসে গেছে, বাংলাদেশেও আর কি জাস্ট মানে আমার কাছে মনে হয় অপসংস্কৃতি, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যেটা ট্রেডিশন, এটা সাংঘাতিকভাবে ডাইনে বাই ভায়োলেট করা হচ্ছে আর কি। Obviously you are focusing the attention to a place। হ্যাঁ, হুম। লুক আমি এট মি বুঝলাম না টাইপ। এখানে না বোঝার কি হলো তাদের, এখানে তাই না না? বোঝার কি আছে? হ্যাঁ, ব্রেস্ট এটা ইজ এ সেক্সুয়াল হ্যাঁ, অর্গান। হ্যাঁ, তাই না, এখানে তুমি তো কোন দিকে ডিরেকশনটা করছো এটা না বোঝার কি আছে আমি এটা জানি না। বললে বললে তখন বললে এত পরে এত আপি নার্ভস হয় কেন? কেন আমি সেটা বুঝে পাচ্ছি না। নিজেদের শালীনতা বোধ, শালীনতা বোধটাই হচ্ছে রাইট ওয়ার্ড, বাট অ্যাগেন হয়তো মানুষের ওজন কম থাকলে সেই শালীনতা বোধটা একটু কম থাকে, আমি জানি না, বলতে এই বলতে পারবো না কারণ। জয়াসান যেটা বললো আর কি, ও তো দেখতে খুবই ভালো, ওর অ্যাক্টিং এত ভালো লাগে, বাট আজকাল ওর ড্রেস সেন্সটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, একদম পুরা মানে শরীরের আয়ছে লাইক 30% আর কি, রাইট রাইট রাইট। স্ট্র্যাটেজিক জায়গাগুলো এক্সপোজড। অ্যান্ড ইউ নো হোয়াট দ্য ফানি থিং, যখন ওর ইন্টারভিউ গুলো আমি দেখছি, ওকে না খুব আনকমফোর্টেবল মনে হচ্ছে। তুমি খেয়াল করেছো যে আয়াসানা যখন জিজ্ঞেস করছে কেমন আছো, কোথায় গিয়েছো, এটা ও উত্তর দিচ্ছে আর সময় এরকম এরকম করছে, বুঝছো? ও মাই গড। শি ইজ নট আহারে বেচারি। কমফোর্টেবল, হুম। হ্যাঁ, তোমার স্পেশালি। ওদের কি খবর? তোমার সৃজিত, মিথিলা, ওদের কি আছে না একসাথে? অনেকদিন কোনো খবর পাই না তো অদিতি, আছে? কি জানি, হ্যাঁ। লালি বললো ওদের চলে গেছে। এখন ও আর একটা নতুন গার্লফ্রেন্ড, কিন্তু এবার সেদিনই দেখলাম আবার ও মেয়ের সাথে, ওদের হুম। আয়রা, ওদের মেয়ের সাথে ওদের ছবি, বুঝি না গল্পটা, বুঝি না। কিন্তু ও তাজাম বিয়ে করেছে আবার।
সে করবে না কেন? তাহসান, হ্যাঁ, খুব বাচ্চা একটা মেয়ে, ওটাও খুব স্যাড লেগেছে আমার। কেন গো? ওইটাই আর কি, আজকাল মনে হয় যে মানুষের না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, মানুষ খেয়াল করছে না ওয়ান কে কি মিনিট করছে। 43 সেকেন্ডস। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, বলে শেষ যাও, এই না করি না গল্পটা এইটা বলে বলে। দাও। তো হুম। তাহসান বিয়ে করেছে বোধহয় ওর হাঁটুর বয়সী একটা মেয়েকে। হুম। তাহসানের ব্যাকগ্রাউন্ড হলো ইজ এন এডুকেটেড, মিথিলা, ওরা ওরা শিক্ষিত। ভেরি এডুকেটেড, শি ইজ So, ভেরি আমার কাছে এডুকেটেড। মনে হচ্ছে এডুকেটেড মানুষগুলার তোমার কি বলে আর কি চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, কোনো একটা লাইফ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেশ মনে হয় যে না, মেজার্ড একটা অ্যাপ্রোচ হওয়ার কথা, তাই না? ব্যালেন্স করা, আমি বলছি না কোনটাই তোমার, ইউ ক্যান ফল ইন লাভ উইথ এন 80 ইয়ার ওল্ড, তোমার এটা ইয়োর প্রেরোগেটিভ, হ্যাঁ, এখানে তো ক্রিটিসাইজ করার কিছু নয়। কিন্তু মনে হয় যে আমরা যখন একটু লেখাপড়া করে উপরের দিকে মানুষ উঠে, তখন মানুষ ব্যালেন্সটা করতে শিখে, যে কোনটা আমার জন্য, ওই মেয়েটার জন্য তুমি তো একটা বার্ডেন হয়ে যাচ্ছ। ইফ ইউ 50 ইয়ার্স ওল্ড, ইউ ম্যারিং সামওয়ান হুজ 20 ইয়ার্স ওল্ড, তুমি তো মরে যাবে। হ্যাঁ, বায়োলজিক্যালি যেটা বলে যে ওর আগে তুমি মরবে। তা তুমি যে এই বাচ্চা মেয়েটাকে হয়তো বাচ্চা কাচ্চা সহকারে দুনিয়াতে ফেলে রেখে চলে যাবে, এটা একটা অন্যায় না? এই হিসাব তোমার নাই? তোমার কিন্তু জাস্ট, হিসাবটা কি শুধু একজনেরই? মেয়েটাও তো অল্প বয়স্ক হতে পারে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক। সে কেন এটা করছে? কিসের জন্য তার তার অত ওই আইদার ভালোবাসা শাওন করেছিল, আম, ওই যে শাওনের হাজবেন্ডকে, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদকে। তো আই থিঙ্ক দেয়ার ওয়াজ লাভ। এখানে আমার মনে হয় যে বয়স্ক জীবনটা যে আর একটু বেশি লম্বা সময় ধরে ধারণ করেছে, যার একটু এক্সপেরিয়েন্স বেশি, তার উপরে বার্ডেন অফ প্রুফ একটু বেশি যায়। আমি বলছি প্রাপ্তবয়স্ক হলেও তুমি দেখবা যে একজন প্রাপ্তবয়স্ক 22-এ যা বোঝে, 42-এ গিয়ে আরেকটু বেশি বোঝে, 62-তে আরো বেশি বোঝে। তো একটা লোক যখন 62 বছরে, সে 22 বছরে বিয়ে করে, আমার মনে হয় যে প্রুফ অফ বার্ডেনটা একটু বেশি হলো 62 বছরের উপরে।